নমস্কার, a very good day to all of you. পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর স্বাগতা বসাক, গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল টাকি বয়েজের আমি প্রধান শিক্ষিকা। আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অফ লিভিং অর্গ্যানিজমসের উপবিভাগ বা উপভাবমূল উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান অর্থাৎ সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্লান্টস এই বিষয়ে আলোচনা করব। এসো আমরা সরাসরি স্লাইডে চলে যাই। সংবেদনশীলতা বলতে কি বোঝায়? আমরা যারা জীবন্ত, যাদের প্রাণ আছে, তারা যখন পরিবেশের কোনো পরিবর্তনে সাড়া প্রদান করি এবং শনাক্ত করতে পারি যে কোনো পরিবর্তন ঘটেছে, সেই যে ক্ষমতা, সেই বৈশিষ্ট্যই হলো আমাদের সংবেদনশীলতা। উদ্ভিদেরও এই সংবেদনশীলতা আছে, যদিও তাদের কোনো স্নায়ুতন্ত্র নেই। তারা মূলত সাড়া প্রদান করে রসস্ফীতির মাধ্যমে, যা আসলে ব্যাপন অভিস্রবণের ফলেই ঘটে থাকে। আমরা বলি উদ্দীপক, বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপক। উদ্দীপক কি না, যখন কোনো বাইরের পরিবেশের একটা অবস্থা থেকে কোনো পরিবর্তন ঘটে যেটা আমার মধ্যে সাড়া প্রদান তৈরি করতে পারে, তখন আমি তাকে বলছি উদ্দীপক। বাইরের পরিবেশ হতে পারে, আমার আভ্যন্তরীণ পরিবেশ হতে পারে। যেমন ধরো তোমার মা তোমাকে ডাকলো, এসো খেতে এসো, তুমি হ্যাঁ বলে সাড়া দিলে, তাহলে তোমার মার যে খেতে আসার জন্য যে ডাকা, সেটা হলো তোমার মায়ের একটা উচ্চারণ, একটা শব্দ তৈরি করলেন এবং সেই শব্দটা তোমার কাছে একটা উদ্দীপক। সেটা এসে যখন তোমার কাছে এলো, পৌঁছলো, তখন তুমি কি বললে? সাড়া দিলে যে মা আমি আসছি। তাহলে এই যে তুমি সাড়া প্রদান করলে, সেটাই হলো তোমার সংবেদনশীলতা। এবং যে মা তোমার যে শব্দটা তৈরি করেছিল, সেটা তোমার কাছে একটা উদ্দীপক। এটি হলো একটি বাহ্যিক উদ্দীপক। কিন্তু যদি আমি তোমাকে বলি আভ্যন্তরীণ উদ্দীপক, তোমার অনেক সময় খিদে পায়, তুমি উঠে গিয়ে বলো মা খেতে দাও, খিদে পেয়েছে। তো খিদে পাওয়াটা কিন্তু তোমার শরীরের ভেতর থেকে তৈরি হয়েছে। বা তোমার গা ম্যাচ ম্যাচ করছে, জ্বর হচ্ছে, আসছে আসছে মনে হচ্ছে, তোমার বন্ধু বললো চল খেলতে চল, তুমি বলে আজকে খেলতে যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি গিয়ে ঘুমোই। এই যে তোমার ভেতর থেকে কিছু বলছে, তোমাকে কিছু কাজ করতে বাধ্য করছে, তুমি সাড়া দিচ্ছ সেটাই হলো তোমার আভ্যন্তরীণ উদ্দীপক। তো আভ্যন্তরীণ এবং বাহ্যিক, এই এক্সটার্নাল এবং ইন্টারনাল দু ধরনের স্টিমিউলাস বা উদ্দীপক থাকতে পারে। কিন্তু আমরা মূলত দেখি যে উদ্ভিদের যে বাহ্যিক উদ্দীপকের যে প্রভাব হয়, তার ফলে এদের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটে এবং এই অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে আমরা বলি উদ্ভিদের চলন। বৃদ্ধিজ চলন হলো এক প্রকারের চলন। যখন উদ্ভিদের অঙ্গের অসমান বৃদ্ধি হয়, তখন সেই চলন হলো মূলত বৃদ্ধিজ চলন। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়েছি, শিমের কাণ্ডের যে বৃদ্ধিজ চলন হচ্ছে, কাণ্ডটা আস্তে আস্তে আলোর দিকে এগিয়ে যাচ্ছে। এইখানে তুমি ছবিতে দেখতে পাবে, তোমরা দেখো গাছের ডালটা কিরমভাবে জানলার দিকে এগিয়ে যাচ্ছে, বা আমাদের একদম নিচে বাঁদিকে দেখো মূল জলের দিকে এগিয়ে যাচ্ছে, বা একদম ডান দিকের কোণে নিচে ছবিটা দেখো, যখন আলো পড়ছে গাছের পাতাগুলো এবং গাছের যে মেন কাণ্ডটা আস্তে আস্তে সূর্যের আলোর দিকে মানে জানলার দিকে ঘুরে যাচ্ছে। এরকম নানান রকমের চলন কিন্তু আমরা দেখতে পাবো। এগুলো দেখি কি না, আস্তে আস্তে গাছটা সেই দিকেই বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এই চলনকে আমরা বৃদ্ধিজ চলন বলছি। এরপর আমরা চলে এলাম আরেক ধরনের চলন, যেটাকে বলবো প্রকরণ চলন। প্রকরণ চলন মূলত উদ্দীপনার রসস্ফীতির জনিত কারণেই যখন ঘটে, তাকে আমরা প্রকরণ চলন বলি। এই ছবিতে দেখতে পাচ্ছ, বাঁদিকে যে ছবিটা দেখছো, সেখানে দেখো বনচারা মানে ডেসমোডিয়াম জাইরেন্স, এই উদ্ভিদের
কিরকম ত্রিফলক তো হয়, এদের 3টে করে পাতা একসাথে থাকে। এই ত্রিফলকের মধ্যে 502টি ফলক কিরকম বারবার বারবার কিরকম নড়ছে। এইটির কারণ হলো এখানে কিছু রসস্ফীতি পরিবর্তন, কোনো হেরফের হচ্ছে, যার ফলে পাতাগুলোর মধ্যে টার্জিডিটি বা টার্জার প্রেশার মানে রসস্ফীতির চাপ জনিত চাপ, সেই চাপটা কিন্তু কম বেশি হচ্ছে, হেরফের হচ্ছে, যার জন্য পাতাগুলো নড়ছে। যখন ওইখানে রসস্ফীতিজনিত চাপটা মানে টার্জার প্রেশারটা বেশি থাকে তখন পাতাগুলো স্টিফ হয়ে শক্ত উঁচু হয়ে দাঁড়িয়ে যায়। আবার যখন সেখানে চাপটা কমে যায় তখন তারা নুয়ে যায়। তো এই কারণে এদের সারাক্ষণ একটা আমরা চলন দেখছি। এই ধরনের রসস্ফীতিজনিত চলনকে আমরা প্রকরণ চলন বলছি। একইভাবে তোমরা মিমোসা পুডিকা মানে লজ্জাবতী লতা, অনেকেই তোমরা দেখেছো, আঙ্গুল দিয়ে দেখেছো, যেই আঙ্গুলটা কাছে নিয়ে যাচ্ছ দেখছো কি পাতাগুলো মুড়ে যাচ্ছে। কি হয় না, পাতাগুলো তুমি যেমন বিয়ে বাড়িতে যাওয়ার আগে তোমার পেটটা নরম থাকে, খাবে তুমি গিয়ে বিয়ে বাড়িতে, তাহলে তোমার পেটটা নরম, তুমি অনায়াসে ঝুঁকে জুতো পরছো। কিন্তু যখন তুমি বিয়ে বাড়িতে খেয়েছো, অনেক খাবার খেয়েছো, বা বাড়িতে ভালো রান্না হয়েছে, তুমি পেট ভরে খাবার খেয়েছো, খাওয়ার পর তোমাকে যদি বলা হয় ঝুঁকে কাজ কর, তখন তুমি কিন্তু পারছো না, বলছো মা পেটটা টাইট, পেট একদম টাইট হয়ে যাচ্ছে, আমি বেশি নড়তে পারছি না। ঠিক সেরকম পাতার মধ্যে তাদের তো আলাদা করে কঙ্কাল থাকে না, তাদের কি হয় না, পাতার ভেতরে যত জল থাকবে, কোষগুলোর মধ্যে যত জল থাকবে তত পাতাগুলো টাটিয়ে সোজা হয়ে থাকবে। কিন্তু তার মধ্যে থেকে যদি জলটা বেরিয়ে যায় তখন কি হয়, পাতাগুলো ঝুলে যায় এবং মুড়ে যায়। তো সেই একইভাবে যখন তুমি লজ্জাবতী লতার দিকে আঙুল দেখাচ্ছ, তখন আমি পরে আবার এক্সপ্লেন করব কিভাবে, কিন্তু এখানে কি হচ্ছে, যেই মাত্র তুমি আঙুল দেখাচ্ছ কোষের ওই পাতার যে কোষগুলো তার জলটা পত্রবিন্দুর দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। সেই সরে যাওয়ার জন্য পাতাগুলো কি হচ্ছে, নুয়ে যাচ্ছে এবং নুয়ে গিয়ে ঝুঁকে পড়ছে। যেমন তুমি বিয়ে বাড়ি যাওয়ার আগে নুয়ে যেতে পারছো, কিন্তু বিয়ে বাড়ি গিয়ে খেয়ে আর শক্ত হয়ে যাচ্ছে পেট, তখন দাঁড়িয়ে থাকছো। ঠিক এদেরও ক্ষেত্রে তাই হচ্ছে, এরাও যখন শক্ত হয়ে মানে ভরপুর এর মধ্যে জল থাকছে কোষে, তখন কিন্তু পাতাগুলো সোজা হয়ে খুলে থাকছে, কিন্তু জলটা সরে গেলে তখন এদের কি হচ্ছে, পাতাগুলো মুড়ে যাচ্ছে। এই হলো রসস্ফীতিজনিত চলন, যাকে আমরা প্রকরণ চলন বলছি। তোমাদের সবাই বুঝতেই জানোই তোমরা যে আমাদের স্বনামধন্য বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, উনি উদ্ভিদ নিয়ে অনেক রকমের এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং সবথেকে যেটা মানে বলার বিষয় যে উনি দেখিয়ে দিয়েছিলেন যে উদ্ভিদেরও কিন্তু সংবেদনশীলতা আছে। এই বোমচারাল, এই লজ্জাবতী লতা, এই সব গাছের উনি যে সংবেদনশীলতা, উনি কিন্তু ওরা যে উদ্ভিদরা যে সাড়া দেয় সেটা উনি দেখিয়ে দিয়েছিলেন উনি। এবং উনি দেখিয়েছিলেন একটি বিশেষ যন্ত্র আবিষ্কার করে, যেটির নাম হলো, তৈরি করেছিলেন উনি ক্রেস্কোগ্রাফ। এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি উনি এর মাধ্যমে উনি দেখিয়েছিলেন লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদ চলন এবং কিভাবে তারা উদ্দীপনায় সাড়া দিচ্ছে সেগুলো কিভাবে তুমি নিজের চোখে বুঝবে বা মেপে নিতে পারবে এই ক্রেস্কোগ্রাফের সাহায্যে। পরবর্তী আমরা যে উদ্ভিদ চলনের প্রকারভেদগুলো যদি দেখি, তাহলে দেখব যে উদ্ভিদের চলন মূলত 3 রকম বলতে পারি আমরা। কিরকম না, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন এবং ট্যাকটিক চলন। দেখো, ট্যাকটিক চলন বেশ মনে রাখা সোজা। কিভাবে না, যখন তোমরা হাঁটো, টক টক করে হেঁটে চলে যাও, তাই তো, জুতো পরে টক টক করে হেঁটে চলে যাও, তার মানে তুমি যখন স্থান পরিবর্তন করছো, হেঁটে চলে যাচ্ছ। আমরা জানি উদ্ভিদ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, উদ্ভিদের কিন্তু কোনো বিশেষ চলন আছে কিন্তু গমন নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। কিন্তু এই যখন কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, স্থান পরিবর্তন করতে পারে। আমরা বলছি তারা টক টক করে চলে গেল আরেক জায়গায়, তাই এটাকে আমরা একটা বিশেষ ধরনের চলন বলছি ট্যাকটিক চলন। মনে থাকবে।
এরপরে দেখো আরো দু রকমের চলন আছে, একটা হলো ট্রপিক চলন আর একটা হলো ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনটা কি না, যখন উদ্ভিদের কোনো চলন কোনো উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, মানে কত বেশি তীব্র সেই উদ্দীপক, তার ইন্টেন্সিটিটা কত, সেটার ওপর নির্ভর করে, যদি উদ্দীপকের ইন্টেন্সিটির ওপর নির্ভর করে উদ্ভিদের কোনো অংশের, পাতার হতে পারে, ফুলের হতে পারে, কোনো চলন হয়, তাকে আমরা কি বলছি, ন্যাস্টিক চলন। এবং ট্রপিক চলন হলো আরেক ধরনের চলন। এটি হলো মূলত বৃদ্ধিজ চলন। যেমন ধরো উদ্ভিদের কাণ্ডটা আস্তে আস্তে কোন দিকে উঠে যায়, সূর্যের আলোর দিকে, আর মূলটা যায় মাটির দিকে, জলের দিকে। তাহলে এই ধরনের চলনগুলোকে আমরা বলছি ট্রপিক চলন। যখন উদ্দীপকের গতিপথ অনুসারে আমরা চলন দেখি, তাকে আমরা বলছি ট্রপিক চলন। দেখো এখানে ট্যাকটিক চলনের আমি ছবি দিয়েছি। নানান রকমের ট্যাকটিক চলন তোমরা নিজেরাও ভেবে করতে পারো। যদি তোমরা পুকুর থেকে একটু শৈবাল তুলে নিয়ে কোনো জায়গায় রেখে দিতে পারো, দেখবে গরম আর ঠান্ডায় দিলে দেখবে ওরা গরমের দিকে সরে যাচ্ছে। এইটা ওদের এক রকমের ট্যাকটিক চলন। ওরা তো এককোষী বা হয়তো একটা দলে থাকে, কিন্তু এই চলনটা ওদের কেন হয় না, ওরা কিন্তু সূর্যের আলো খোঁজে যেখানে ওরা শালক সংশ্লেষ করতে পারবে। এবং ওরা অনেক সময় ওদের, যে এখানে আরেকটা ছবি দেওয়া হয়েছে একদম ডান দিকে, যে ওদের শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়ে যখন চলে আসছে, এই নানান জায়গায় আমরা দেখছি একটা গমন ঘটছে, সেটাকেই আমরা বলছি ট্যাকটিক চলন। তাহলে উদ্ভিদের গমনকে আমরা ট্যাকটিক চলন বলতে পারি। এখানে একটা উদাহরণ দিয়েছি, এই দেখো এখানে তোমরা দেখছো দল বেঁধে এখানে কিছু শৈবাল দেখা যাচ্ছে, ক্ল্যামাইডোমোনাসকে। এই ক্ল্যামাইডোমোনাস একা একা থাকে, ভলভক্স দলবদ্ধ হয়ে থাকতে পারে। এবং এখানে তখন দেখা যাচ্ছে যে কি সুন্দরভাবে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। তোমরা বিশেষ করে যারা একটু পুকুর টুকুর দেখতে পাও, তারা দেখবে দিনের বেলায় কিন্তু আস্তে আস্তে, ভোরবেলায় কেমন একটা অ্যাশ কালার, অন্ধকার অন্ধকার পুকুরের রংটা, কিন্তু তারপরে আস্তে আস্তে যত সূর্যের আলো প্রখর হচ্ছে, তত যেন পুকুরটা সবুজ হয়ে যাচ্ছে। কেন হয় না, এই শৈবালগুলো যেগুলো নিচে ছিল, তারা আস্তে আস্তে সূর্যের আলোর প্রভাবে তারা ওপরে উঠে আসে। কেন উঠে আসে না, ওরা শৈবাল, ওরা সবুজ, ওরা শালক সংশ্লেষ করবে সূর্যের আলোর উপস্থিতিতে, তাই ওপরে উঠে আসে। এবং সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ওরা আস্তে আস্তে আবার জলের নিচের দিকে চলে যাচ্ছে, আবার পুকুরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গিয়ে কালো হয়ে যায়। তাই তো তো এই যে চলনটা দেখলে, এটা একটা উদাহরণ ফটোট্যাকটিক চলনের। এরপর আমরা চলে আসি ট্রপিক চলনে। ট্রপিক চলন বলতে কি বোঝায় না, যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে তার গতিপথ অনুসারে যখন উদ্ভিদের অঙ্গের চলন ঘটে, আবিষ্ট বক্র চলন হয়, তাকে আমরা বলছি ট্রপিক চলন বা ট্রপিজম বা ট্রপিক মুভমেন্ট। এই ট্রপিক চলন মূলত তিন প্রকার আমরা পড়ি, যেটা হলো তোমার ফোটোট্রপিজম, হাইড্রোট্রপিজম, জিওট্রপিজম। ফোটোট্রপিজম নাম থেকেই বুঝতে পারছো, ফোটো মানে হলো আলো। তো ফোটোট্রপিজম যখন আলোর প্রভাবে তার গতিপথের দিকে বা বিপরীত দিকে হচ্ছে, তাকে আমরা ফোটোট্রপিজম বলছি। হাইড্রো কথা মানে জল, তো হাইড্রোট্রপিক মুভমেন্ট বা হাইড্রোট্রপিজম বলতে বোঝাচ্ছে যখন জলের গতিপথ অনুসারে, যেমন মূল জলের দিকে যায়, কাণ্ড জলের বিপরীত দিকে যায়, এইটাকে আমরা বলছি হাইড্রোট্রপিক মুভমেন্ট। আবার জিও কথাটার মানে অভিকর্ষ, অভিকর্ষের দিকে মানে পৃথিবীর দিকে বা মাটির দিকে যে চলে যাচ্ছে, যখন মূল চলে যায়, তাকে বলা হচ্ছে জিওট্রপিক মুভমেন্ট। এবং বিপরীত দিকে হলে নেগেটিভ জিওট্রপিক মুভমেন্ট।
ঠিক আছে? তো এই বিভিন্ন ধরনের, এছাড়া আরও অনেক ট্রপিক মুভমেন্ট আছে, কিন্তু তোমাদের এই তিনটেই বেশি করে পড়তে হবে। এই ছবিগুলো দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে ফোটোট্রপিজমে দেখো সূর্যের আলো যেখানে পড়ছে কাণ্ড সেরমভাবে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আর হাইড্রোট্রপিজম দেখো পাশে ডান দিকে ছবিতে দেখতে পাচ্ছ জল দেখাচ্ছে নীল রঙের, সে দেখো মূলগুলো আস্তে সেই দিকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? না মূলগুলো হাইড্রোট্রপিক মুভমেন্ট করছে। এবং জিওট্রপিক মুভমেন্টে না মূল মাটির দিকে নামে আর কাণ্ড মাটির বিপরীত দিকে যায়। এখানে সেই জিওট্রপিক মুভমেন্টেরও ছবি দেওয়া আছে। এবারে আমরা প্রতিটি ছবি আর বিশ্লেষণগুলো আলাদা আলাদা করে যদি করি, দেখো প্রথম ছবিটা দেখলেই বুঝবে যে সূর্যের আলো যেদিকে পড়ছে কাণ্ড কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সেই দিকে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে আলোর গতিপথের দিকে যদি চলে যায় তাকে আমরা বলছি আলোক অনুকূলবর্তী বা পজিটিভ ফোটোট্রপিক মুভমেন্ট। আলোক অনুকূলবর্তী চলন বা পজিটিভ ফোটোট্রপিক মুভমেন্ট। কিন্তু আমি যদি একটা কাণ্ডকে, তুমি বলবে কেন নিচের দিকে নামতে পারে না কি? তুমি চেষ্টা করে দেখো, আমরা এখানে একটা এক্সপেরিমেন্টে দেখিয়েছি যে যদি আমি একটা টবকে শুইয়ে রাখি, গাছের পাতা কিছুদিন পর দেখবো আস্তে 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 ওপর দিকে বেঁকে যাচ্ছে, মানে সে আলোর দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক তো? তাই এই জন্য আমরা বলি কাণ্ডে সবসময় বেশিরভাগ সময় আলোক অনুকূলবর্তী চলনই দেখা যায়। আর মূলের ক্ষেত্রে দেখা যায় মূল কিন্তু তুমি যতই চেষ্টা করো ও নিচের দিকেই নামবে, সেটাকে আমরা বলছি আলোর বিপরীত দিকে চলন, তাই আলোক প্রতিকূলবর্তী চলন বা নেগেটিভ ফোটোট্রপিক মুভমেন্ট। এখানে আমরা আরেকটা চেষ্টা করছি তোমাদের বোঝাবার যে কিভাবে অক্সিন হরমোন এই ট্রপিক মুভমেন্টটাকে নিয়ন্ত্রণ করে। আমি তোমাদের একটু বলতে চাই, যেমন অক্সিন বা ইথিলিন এইসব হরমোন কিন্তু ভীষণভাবে বিভিন্ন ট্রপিক বা ন্যাস্টিক মুভমেন্ট কিন্তু নিয়ন্ত্রণ করে। আমরা বলছি যে আঙুল দিচ্ছি, তোমার লজ্জাবতী লতার পাতাগুলো নুয়ে পড়ছে, হ্যাঁ এটা হয়তো জলটা নেমে যাচ্ছে, কিন্তু জলটা কেন নামে? সেটারও একটা কোনো হরমোনের প্রভাব আছে। এইখানে যে অক্সিন যে কি কাজ করে সেটা এইখানে তোমরা বুঝবে। তোমরা জানো অক্সিন কি কাজ করে, হরমোনের যে ক্লাস আছে সেখানে তোমরা শুনেছো যে অক্সিন কিন্তু কি করে না উদ্ভিদের কোষের বৃদ্ধি ঘটায়, এবং সাধারণত উদ্ভিদের ঠিক ডগার মানে মূল একদম কাণ্ডের ডগায় বা মূলের ডগায় কিন্তু হরমোনটা বেশিরভাগ থাকে। এইবারে এই যে হরমোন যেটা ধরো একদম মাথায় রয়েছে এবং সেখানেই কোষ বিভাজন বাড়াচ্ছে, তাহলে অক্সিন হরমোন যখন কাণ্ডের বৃদ্ধি ঘটাচ্ছে তাহলে কোনোভাবে তো সেই ফোটোট্রপিক মুভমেন্টটাকে নিয়ন্ত্রণ করছে। কিভাবে করছে জানি না? মনে রাখবে যেদিকে সূর্যের আলো পড়ে সেই দিকে কিন্তু অক্সিন নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এইটা কিন্তু একদম সত্য যে অক্সিনের দিকে যদি আলো পড়ে, ধরো এটা একটা গাছ, এবার এইদিকে ধরো সূর্যের বা আলোর একটা উৎস রয়েছে, তো এই গাছের এইখানেও অক্সিন তৈরি হচ্ছে, এর উল্টো দিকেও অক্সিন তৈরি হচ্ছে, কিন্তু সূর্যের আলোর প্রভাবে এই দিকের অক্সিনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমরা কি জানো না অক্সিন কোষ বিভাজন বাড়িয়ে কোষের বৃদ্ধি ঘটিয়ে গাছের বৃদ্ধিটা ঘটাবে। তাহলে এই দিকে যদি অক্সিন নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই এইদিকে বৃদ্ধি কম হবে আর এইদিকে বৃদ্ধিটা বেশি হবে। তাহলে যদি এইদিকে বৃদ্ধি কম হয় আর এদিকে যদি বৃদ্ধি বেশি হয় তাহলে কি হবে? গাছটা আস্তে আস্তে এরম বেঁকে যাবে, তাই তো? তাহলে এইদিকে বেঁকে গেল, তাহলে সূর্যের দিকে বেঁকলো তো। এইবারে আলোটা কোথায় পড়ছে? সূর্যের এই দিকটায়, ঠিক? এবার এই দিকে যেই পড়ছে এই দিকের অক্সিজেনটা নষ্ট হয়ে যাবে, এদিকের অক্সিজেন যেই নষ্ট হয়ে গেল তখন নিচের দিকে অক্সিজেনের কিন্তু মাত্রা বেশি, সেই দিকে কোষ বিভাজন বাড়বে, আর অপর দিকে উপরের দিকে কিন্তু তোমার অক্সিজেনের অভাবে কোষ বিভাজন হবে না, তাহলে গাছটা আবার এরম হয়ে যাবে। তাহলে এই 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 করতে করতে আস্তে আস্তে সূর্যের দিকেই গাছটা চলে যাচ্ছে। ঠিক তো? তোমরা বুঝলে? তাহলে
যেদিকে অক্সিজেন কম থাকে তার বিপরীত দিকে অক্সিজেন মাত্রা বেশি বলে কোষ বিভাজন হয় বলে সেটা আস্তে আস্তে টার্ন করে যাচ্ছে। এই করতে করতে গাছটা আস্তে আস্তে সূর্যের দিকেই চলে গেল। কিন্তু মূলের ক্ষেত্রে কি হচ্ছে? মূলের ক্ষেত্রে কিন্তু একটু বিপরীত ব্যাপার হচ্ছে। কি না, যেখানে অক্সিজেন থাকে সেখানে কোষ বিভাজন কম হয়, অক্সিজেনের কম মাত্রায় বেশি কোষ বিভাজন হয়, অক্সিজেনের বেশি মাত্রায় কোষ বিভাজন কম হয়। মূলের ক্ষেত্রে এই অক্সিজেন আর কোষ বিভাজনের রিলেশনটা উল্টো। তার ফলে কি হচ্ছে, ধরো এটা মূল, এই একটা মূল রয়েছে, এই মূলের এইদিকে যদি সূর্যের আলো পড়ে এখানে অক্সিজেন কম, এইদিকে অক্সিজেন বেশি, তাহলে কি হবে না, যেদিকে কম অক্সিজেন সেই দিকে বৃদ্ধি বেশি হচ্ছে। মূলে তো উল্টো বললাম, তাহলে মূলটা আস্তে আস্তে কি হলো, সূর্যের আলোর থেকে উল্টো দিকে চলে গেল। তাহলে এইভাবে কিন্তু অক্সিজেন হরমোন সূর্যের দিকে বা বিপরীত দিকে উদ্ভিদ দেহকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তাহলে এইভাবে আমরা জানি যে অক্সিজেন ট্রপিক মুভমেন্ট নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এই হরমোনের প্রভাব, তোমরা হরমোনেও এটা পড়বে, আবার ফটোট্রপিজমেও এটা তোমাদের পড়তে হবে, তাই ভালো করে এখানে তোমরা বুঝে নাও। এরপর আমি চলে আসছি হাইড্রোট্রপিক চলন বা হাইড্রোট্রপিজম। হাইড্রোট্রপিক, হাইড্রো কথাটার মানে তোমরা জল জানো, তাহলে জলের উৎসের গতিপথের দিকে যদি চলে যায়, ওই নীল জায়গাটা হলো জল। দেখো মূলগুলো আস্তে আস্তে কিন্তু জলের দিকে যাচ্ছে, যেটাকে আমরা জল অনুকূলবর্তী চলন বলছি। আর কাণ্ড বিপরীত দিকে যাচ্ছে বলে এটাকে আমরা কি বলছি না, জল প্রতিকূলবর্তী চলন। অর্থাৎ আমরা দুরকম জল অনুকূলবর্তী এবং জল প্রতিকূলবর্তী, পজিটিভলি হাইড্রোট্রপিক এবং নেগেটিভলি হাইড্রোট্রপিক মুভমেন্ট, দুরকম আমরা মুভমেন্ট দেখতে পাই। কিন্তু আরেকটা এক্সপেরিমেন্ট যদি তোমরা করো তাহলে বুঝবে যে, তোমরা জানো মূল তো কাণ্ডের বিপরীত দিকে যায়, কাণ্ড নয় জলের দিকে যায় না, মাটি বা অভিকর্ষের দিকে যায় না, কিন্তু মূল তো অভিকর্ষের দিকে এবং জলের দিকে যায়। তাহলে একটা তর্ক হতে পারে যে জলের দিকে যায় না অভিকর্ষের দিকে, কোন দিকে বেশি চেষ্টা করে যাওয়ার। এই একটা এক্সপেরিমেন্ট করলে তোমরা কিন্তু জেনে যাবে যে কিভাবে আমরা দেখাতে পারি যে মূল বেশি জলের দিকে তার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। একটা চালুনি নিয়ে তার মধ্যে যদি কাঠের গুঁড়ো রেখে একটু জল ভিজিয়ে রাখলে, তার মধ্যে কটা বীজ দিয়ে দিলে এবং তাতে সেটাকে যদি সূর্যের আলোতে রেখে দিলে, প্রতিদিন একটু কন্ট্রোল করে জল দেওয়া, একটু দেখাশোনা করলে কদিন পরেই বীজের অঙ্কুরোদ্গম হবে এবং কাণ্ডের মতো আলোর দিকেই যাবে। কিন্তু মূলগুলো দেখবে চালুনির ফুটো দিয়ে নেমে আসছে। নেমে আসছে কেন? তুমি বলবে যে ওরা তো জিওট্রপিক মুভমেন্ট দেখাচ্ছে, অভিকর্ষ চলন দেখাচ্ছে। ঠিক, কিন্তু ওই হাওয়ার মধ্যে, বাতাসের মধ্যে কিন্তু ওরা জলটাকে পাচ্ছে না। জলটা ওরা জানে কোথায় আছে না, জল ওরা জানে যে আমি যদি কাঠের গুঁড়োর মধ্যে আবার ঢুকে যেতে পারি তাহলে আমি জলটা পাবো। তাই জন্য মূলগুলো কিছুদিন পরে দেখবে ওরা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে টুয়ার্ডস দ্য সোর্স অফ ওয়াটার, জলের উৎসের দিকে। কেন না, ওরা আস্তে আস্তে জলের খোঁজে ভেতরে চলে গেলে সেখান থেকে ওরা জল শোষণ করতে পারবে, যেটা মূলের একটা বড় কাজ। তাই আমরা বলতেই পারি মূল বেশি করে হাইড্রোট্রপিক চলন দেখায় এবং অভিকর্ষজ চলন বা জিওট্রপিক চলন তুলনামূলকভাবে কম দেখায়। ঠিক আছে, এখানে আমরা জিওট্রপিক মুভমেন্ট নিয়ে বা জিওট্রপিক চলন নিয়ে আলোচনা করেছি। উদ্ভিদের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, মানে অভিকর্ষের দিকে বা বিপরীত দিকে হবে, সেইটাকে আমরা অভিকর্ষজ চলন বলবো। এই অভিকর্ষ চলনের মধ্যে যখন মূল, আমরা অনেকবার বললাম মূল কিন্তু মাটির দিকেই নামছে, তাই এটা হলো পজিটিভলি জিওট্রপিক মুভমেন্ট বা অভিকর্ষ অনুকূলবর্তী চলন। আবার কাণ্ডের বিপরীত দিকে চলন, এটাও আগে শুনে নিয়েছো। সেটার জন্য আমরা কি বলি না, অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন বা নেগেটিভলি জিওট্রপিক মুভমেন্ট পাওয়া যায় কাণ্ডে।
কিন্তু আমরা আবার এটাও জানি যে কিছু কিছু মূল কি হয় না, ওরা মাটির ধরে সমানভাবে চলে। এই তির্যক বা পার্শ্বীয় যে মূলের যে তির্যকভাবে বৃদ্ধি হয়, এটাকে আমরা বলছি তির্যক অভিকর্ষবর্তী চলন বা ট্রান্সভার্সলি জিওট্রপিক মুভমেন্ট। ঠিক আছে, কিন্তু ব্যতিক্রমও আছে, মূলের মধ্যে ব্যতিক্রমও আছে, এটা কিন্তু প্রশ্ন হিসেবে আসে। সেটা হলো কি না, আমরা সবসময় বলছি মূল অভিকর্ষের দিকে যায়, কিন্তু তোমরা সুন্দরী উদ্ভিদের যে শ্বাসমূল, যদি সুন্দরবনে যাও তোমরা দেখবে কোনো সোয়াম্পি এরিয়ায় গেলে, যেখানে ম্যানগ্রোভ ফরেস্ট পাবে, সেখানে গেলে দেখতে পাবে যে মূলগুলো ওই কাদা মাটির মধ্যে, যেহেতু ওরা জল পাচ্ছে কিন্তু অক্সিজেন পাচ্ছে না, তাই এরা বায়ু অক্সিজেন পাওয়ার জন্য মাটির বিপরীত দিকে মানে বেরিয়ে আসে, উঠে আসে, এবং তার মধ্যে ফুটো থাকে যেখান থেকে ওরা কিন্তু অক্সিজেন মানে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে। ঠিক আছে, তো এইগুলি কিন্তু এই শ্বাসমূলগুলি কিন্তু মাটির বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই এদের বলা হয় কি না নেগেটিভলি জিওট্রপিক রুটস। ঠিক আছে, মূলের অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন এদের থেকে দেখা যেতে পারে। এবারে ন্যস্টিক চলন বা ব্যাপ্তি চলন নিয়ে আমরা আলোচনা করব। কাকে বলে ন্যস্টিক চলন না, উদ্ভিদের আবিষ্ট বক্রচলন যখন উদ্দীপকের তীব্রতার প্রভাবে ঘটে, মানে কতটা বেশি ইন্টেন্স, এই তীব্রতা বলতে কতটা তার গাঢ়ত্ব বা ঘনত্ব বেশি, তার উপর নির্ভর করে যখন কোনো উদ্ভিদের পাতা বা ফুলের চলন হচ্ছে, তাকে আমরা ন্যস্টিক চলন বলছি। ন্যস্টিক চলনের অপর নাম ব্যাপ্তি চলন। এখানে তোমরা যে কটা ন্যস্টিক চলন পড়বে তার মধ্যে আছে সিসমোন্যস্টিক চলন, ফোটোন্যস্টিক চলন, থার্মোন্যস্টিক চলন এবং কেমোন্যস্টিক চলন। ঠিক আছে, তো যদি আমরা ফোটোন্যস্টিক, আবার ফোটো মানে তোমরা জানো আলো, তাহলে আলোক ব্যাপ্তি চলন, এখানে কি হচ্ছে না উদ্ভিদের অঙ্গের সঞ্চালন আলোর তীব্রতার প্রভাবে ঘটছে। দেখো, যখন সূর্য আকাশে ওঠে তখন কিন্তু কি হয় না সূর্যমুখী ফোটে, এবং সেটা আস্তে আস্তে সূর্যকে অনুসরণ করতে করতে সন্ধ্যের সময় কিন্তু ফুলগুলো আবার নুয়ে পড়ে। তাহলে এই যে সূর্যমুখীর যে চলন আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফোটোন্যস্টিক চলন। আবার আলো যত কম হয় তখনও কিন্তু নানান রকম চলন দেখা যায়। যত আলো কমে যাবে তত দেখবে তেঁতুল গাছের পাতার যে পত্রকগুলি আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটিও একটি চলন, কিন্তু তার মানে কি হচ্ছে, এখানে মানে আলো কমে গেলেও কিন্তু কিছু কিছু চলন হতে পারে। আবার আমরা খালি ভাবছি আলো হলেই চলন হবে বা আলো কমলে চলন হবে, এরকমও ভাবতে পারি যে যত বেশি অন্ধকার হবে তত বেশি চলন হচ্ছে। উদাহরণ, বেলফুল কখন ফোটে, জুঁই ফুল কখন ফোটে, রাত্রিবেলা তো। তাহলে যত অন্ধকারের গাঢ়ত্ব বাড়বে তত এই ফুলগুলো ফুটে উঠবে। তাই আমরা বলতে পারি যে আলোর প্রেজেন্স বা অ্যাবসেন্স, তার গাঢ়ত্ব কতটা, ঘনত্ব আছে আলোর, মানে কতটা তার ইন্টেন্সিটি রয়েছে আলোর, তার উপরে নির্ভর করে নানান রকমের চলন হতে পারে, যেগুলোকে আমরা একসাথে ফোটোন্যস্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন বলতে পারি। এরপরে থার্মোন্যস্টিক। তোমরা জানো কাশ্মীরে ঠান্ডার দেশ, তাই তো। এখানে আমরা বলি যে 12 মাসের মধ্যে ধরো 8-9 মাসই ঠান্ডা থাকে, 2-3 মাস একটু গরম হয়, মানে ওদের দেশের গরম মানে আমাদের দেশের শীতকাল। তো এই ঠান্ডার দেশে ফেমাস জায়গা কাশ্মীরে টিউলিপ গার্ডেন। কখনো কাশ্মীর গেলে অবশ্যই টিউলিপ গার্ডেন দেখবে, কিন্তু তাই জন্য তোমাকে কোন সময় যেতে হবে বছরের না মে জুন, এই সময় এপ্রিল মে জুন। কেন এই সময় যেতে হবে না, এই সময়ই কাশ্মীরের তাপমাত্রা উষ্ণতাটা একটু বৃদ্ধি পায়, তার ফলে ওখানে যে বাগান করা আছে কাশ্মীরের সেখানে ফুল ফোটে। বাকি 7-8 মাস কিন্তু বাগান বন্ধ থাকে, কারণ ওখানে ফুল ফোটে না।
তাহলে এই টিউলিপ ফুল কিন্তু দেখো উষ্ণতার তীব্রতার প্রভাবে ফোটে, এই জন্যই এর এই চলনটিকে আমরা বলছি থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি চলন। ঠিক আছে, আমরা চলে আসছি সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তিতে। আমরা দেখছি যেখানে এটা অবশ্যই আমরা আগেও দেখেছি যে কোনো স্পর্শ বা আঘাত বা ঘর্ষণের ফলে যে চলন হচ্ছে সেটিকে আমরা সিসমোন্যাস্টিক বা স্পর্শব্যাপ্তি বলছি। কেন হচ্ছে? লজ্জাবতী লতার পাতাগুলো মরে যাচ্ছে, মনে রাখবে যখনই আমি একে আঘাত করছি বা ছুঁচ্ছি বা হয়তো তোমার কোনো জায়গায় ঘষা লেগে গেল পাতাগুলোতে, তখন কি হচ্ছে এখান থেকে কিছু কেমিক্যালস বেরোচ্ছে এবং এই কেমিক্যালসগুলো কি করছে পাতার ভেতরে যত এই ঠিক পত্র মূলে অবস্থিত যে কোষগুলো রয়েছে সেখানকার যতটা জল আছে জলটাকে অন্তঃকোষ মধ্যবর্তী স্থানে স্থানান্তরিত করে দিচ্ছে, যার ফলে সে বললাম বিয়েবাড়ির গল্প যে পাতাগুলোর ভেতর থেকে জল চলে গেছে, তাদের পেট খালি, তাই তারা মুড়ে যাচ্ছে, নুয়ে পড়ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু কিছু কেমিক্যালসের প্রভাব রয়েছে। তো আমরা বলি উদ্ভিদের কোনো স্নায়ুতন্ত্র নেই, আমাদের দেহে সমন্বয় সাধন কারা করে? হরমোন করে, স্নায়ুতন্ত্র করে, তাই তো? কিন্তু ওদের হয়তো স্নায়ুতন্ত্র নেই, কিন্তু ওদের অনেক রকম রাসায়নিক পদার্থ আছে যেগুলো এদের ক্ষেত্রে এই রকম চলন ঘটাতে সাহায্য করছে। এরপরে আমি চলে আসছি কোথায় না, কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি। কেমোন্যাস্টিক চলনে আমরা কি দেখব না, যেমন ধরো তোমরা সূর্য শিশির জানো, আবার কলসপত্রী জানো, এদের প্রতিটির পাতার একটি বিশেষ ধরনের মডিফিকেশন রয়েছে, একটি গঠন আলাদা রকম গঠন হয়। যেমন সূর্য শিশিরের ছবি তোমরা দেখতে পাচ্ছ, কি হয় না এদের একদম পাতার কিনারা ধরে অসংখ্য রোঁয়া রোঁয়া কোষিকা মতো জিনিস থাকে এবং পাতার মধ্যে কিন্তু কিছু সরু সরু রোঁয়াও থাকে পাতার ভেতরেও। প্রথম টাচে কিন্তু মনে রাখবে যখন একটা পোকা গিয়ে যখন প্রথম টাচ করে হয়তো কোনো রোঁয়ার ওপরে সে পড়লো, কিন্তু সেই রোঁয়ার ওপরে পড়লেও তখনই কিন্তু পাতাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না, কিন্তু যখন ও সেকেন্ড বার কোনো রোঁয়ার ওপরে গিয়ে পরে টাচ করে সঙ্গে সঙ্গে পাতাটা বন্ধ হয়ে যায়। কেন না, ওদের সেন্সেশনটা শুরু হয়ে যায়, কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয়, যার ফলে ওদের সেই ফার্স্ট টাচে যখন এটা পাতা একটা রোঁয়ার ওপরে গিয়ে পড়েছে, ফার্স্ট টাচে কিন্তু তখন সেন্সেশনটা পেল, সেকেন্ড রোঁয়ার ওপরে যেই পড়বে পাতাটা বন্ধ হয়ে গেল। এবং বন্ধ হয়ে যায় কেন না, এরা হলো এদের শরীরের যে নাইট্রোজেন দরকার, এরা কিন্তু সবুজ, এরা সালোক সংশ্লেষ করে, কিন্তু এদের শরীরে যে নাইট্রোজেন দরকার প্রোটিন সংশ্লেষের জন্য, এরা কি করে এই ছোট ছোট কীট পতঙ্গ বা ছোট ছোট জীব যারা ওদের ওখানে ঢুকে যাচ্ছে তাদের থেকে যে চেপে ধরলো, এবার সেখানে উৎসেচক নির্গত করে তাকে পরিপাক করে তার থেকে নাইট্রোজেনটা শোষণ করে নিয়ে নিজের দেহে নাইট্রোজেনের একটা সাপ্লাই করলো, যার ফলে এরা নিজেদের দেহে প্রোটিন সংশ্লেষ করতে পারবে। তো এইভাবে কেমোন্যাস্টিক চলন এবং এর কারণ এবং এর সার্থকতা এইভাবেই হচ্ছে। আমরা তাহলে ট্রপিক, ট্যাকটিক এবং ন্যাস্টিক চলনে যদি তুলনামূলক আলোচনা করি, দেখব স্থানান্তর কেবলমাত্র ওই বললাম টক টক করে চলে যায় ট্যাকটিক চলনেই দেখতে পাচ্ছি, কিন্তু ট্রপিক বা ন্যাস্টিক চলনে কখনোই স্থানান্তর ঘটছে না। আর উদ্দীপনার প্রভাব যদি বলি, উদ্দীপনার প্রভাব কি হয় না, ট্রপিক চলন অবশ্যই গতিপথ ধরে হয় এবং ন্যাস্টিক চলন তীব্রতা অনুসারে হয়, কিন্তু তোমরা যদি ট্যাকটিক চলন বলো তাহলে আমি কি বললাম, আলো, সূর্যের আলো যত প্রখর হচ্ছে সূর্যের দিকে শ্যাওলাগুলি উঠে এলো, তার মানে গতিপথ এবং উৎস এবং তার তীব্রতা সব দিকেই এদের প্রভাব পড়ে এবং এরা সেই পথ ধরেই চলতে থাকে। এরপরে যদি বলি হরমোনের প্রভাব, আমি বললাম
অনেক রকমের হরমোনের প্রভাব আছে, কিন্তু মূলত আমরা ট্রপিক চলনে অক্সিজেনের প্রভাবটা খুব ভালো দেখতে পাই। সেই তুলনায় ট্যাকটিক বা ন্যাস্টিক চলনে ওইভাবে আমরা বলছি রাসায়নিক পদার্থ আছে, কিন্তু কি হরমোন, ইথিলিন হরমোনও কাজ করে, কিন্তু সেই লেভেলে অবধি এখনো রিসার্চের কাজ চলছে। হয়তো অনেক কিছু আগামী দিনে জানা যাবে। আমরা বলবো অক্সিজেনের প্রভাবে ট্রপিক চলন হয়, কিন্তু বাকি চলনগুলির মধ্যে সেরকমভাবে হরমোনের কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। উদাহরণগুলো তো তোমরা সবাই দেখে নিয়েছো, শুনে নিয়েছো, আরও পড়বে। এরপরে আমি চলে আসছি, তোমাদের জন্য একটা অনুশীলনী তৈরি করেছি যেখানে এমসিকিউ আছে। প্রথম প্রশ্ন হলো, জল প্রতিকূলবর্তী চলন দেখা যায়, মানে জলের বিপরীত দিকে কোন জিনিসের চলন আছে? কাণ্ডে, প্রধান মূলে, শাখা মূলে, ফুলে। তোমাদের অবশ্যই কাণ্ডটাই এখানে সঠিক উত্তর। ঠিক আছে, কাণ্ড জলের বিপরীত দিকেই চলে। কোনো একটি উদ্ভিদের দিকে আঙুল দেখালে পাতাগুলি মুড়ে যায়। এটি হলো এক ধরনের কি চলন? এটি পাতা মুড়ে যাচ্ছে মানেই তোমরা ধরে নেবে এটা অবশ্যই সিসমোন্যাস্টিক চলন। ঠিক তো? আঙুল দেখিয়েছো। যদি বলতাম কোনো পতঙ্গ পড়েছে তাহলে সেটা কেমোন্যাস্টিক চলন হতো। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। উদ্ভিদের মূল জিওট্রপিকের তুলনায় বেশি হাইড্রোট্রপিক। সত্য। আমরা দেখেছি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে যে জলের দিকেই বেশি উদ্ভিদের মূল এগিয়ে যায়, অবশ্যই করে মাটির দিকেও যায়, জিওট্রপিকও বটে, কিন্তু বেশি করে ওরা হাইড্রোট্রপিক। সূর্যমুখী ফুলে ফটোট্যাকটিক চলন দেখা যায় না। সূর্যমুখী ফুলে আমরা এটা এটা আমরা ট্যাকটিক চলন দেখি না, আমরা কি দেখি? সূর্যমুখী ফুলে ফটোন্যাস্টিক চলন দেখি, কারণ আলোর তীব্রতায় ও চলে। ও চলে বলতে ওর গতিটা শুধু সূর্যের দিকে একদিক থেকে আরেক দিক চলে যাচ্ছে, ও কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে না। ঠিক তো? তাহলে ওর গমন ঘটছে না, তাই এটা ন্যাস্টিক চলন, এটা ট্যাকটিক চলন নয়। তাহলে এটা মিথ্যা। নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের চলন পর্যবেক্ষণ করার জন্য যে যন্ত্রটি তৈরি করেন সেটি হলো, তোমরা শুনেছো, দেখেছো ছবিটা, সেটি হলো ক্রেস্কোগ্রাফ। ড্যাশ হরমোনটি ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অবশ্যই করে অক্সিন। একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং জীবের সাড়া প্রদানের পদ্ধতিকে কি বলে? কি বলে? সংবেদনশীলতা। কোন উদ্ভিদ মূলে অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন দেখা যাচ্ছে? সুন্দরী গাছের শ্বাসমূলে। নিম্নলিখিত বিষয় ভিত্তিতে পার্থক্য লেখো। এক্ষুনি আমরা পার্থক্য করেছি, ট্রপিক চলন এবং ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য করতে বলেছে। উদ্দীপনার প্রভাব, এখানে ট্রপিক চলন লিখতে হবে উদ্দীপকের গতিপথ অনুসারে ঘটে, এবং ট্যাকটিক চলন লিখতে হবে গতিপথ এবং তীব্রতার প্রভাবে ঘটে। হরমোনের প্রভাব, ট্রপিক চলনে লিখতে হবে অক্সিন হরমোনের প্রভাব আছে, ট্যাকটিক চলনে লিখতে হবে সেভাবে কোনো হরমোনের প্রভাব নেই। এই ধরনের আরও অনেক তোমাদের এক্সারসাইজ করতে হবে। এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। এমসিকিউ বিশেষ করে যখন দু রকমভাবে আসতে পারে, উদাহরণ দিয়ে 4 রকম ন্যাস্টিক চলন দিয়ে দিল, বা উদাহরণ চেয়ে তোমাকে দিয়ে দিল, ধরো বলে দিল এরকমভাবে যে সিসমোন্যাস্টিক চলন দেখা যায় বলে তোমাকে দিল টিউলিপ ফুল, পদ্ম ফুল, সূর্যমুখী, লজ্জাবতী। তো যেমন মুভমেন্টটা বলে এক্সাম্পল চাইতে পারে, আবার এক্সাম্পল বলে তোমার কাছে মুভমেন্টটা চাইতে পারে, বিপরীতভাবে আসতে পারে। তো এখানে প্রচুর প্রশ্ন কিন্তু 1 মার্ক কোয়েশ্চেন, এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস আসতে পারে। তো এখানটা খুব ভালো করে পড়বে, উদাহরণগুলো ভালো করে মুখস্থ করবে, দেখবে, বুঝবে। এরপরে আমি অবশ্যই একদম শেষেই চলে এসেছি। আমাদের যাদের থেকে আমি সাহায্য নিয়েছি, যে সকল বই এবং অবশ্যই ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য চিত্র গ্রহণ করেছি, আমি কৃতজ্ঞতা জানাই সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তর, আমার পরিবারকে, স্কুলের সকলকে।
সবাইকে ধন্যবাদ জানাই, তোমাদের ধন্যবাদ জানাই আমার এই আলোচনাটা তোমরা মন দিয়ে শুনেছো বলে। আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা খুব ভালো করে পরীক্ষায় লিখবে এবং সফল হবে। নমস্কার।